সেটা হচ্ছে এই যে 11 চ্যাপ্টারের ক্লাস তো আছে ইউটিউবে। দেখো মাইটোসিসের গুরুত্ব যখন বলবা তখন হচ্ছে তোমরা এইটা লিখবা, পুরাটা লিখতে না পারলেও তোমরা পয়েন্ট আকারে আকারে এই জিনিসগুলো লিখবা। এখন আমি একটা একটা ব্যাখ্যা করি। প্রথম কথা যে সরি আচ্ছা, আমি হচ্ছে তোমাদের বলতেছিলাম যে ব্যাখ্যাটা অবশ্যই আমাদের যে গুরুত্ব খুঁজে মাইটোসিসের, তখন তোমরা প্যারাগ্রাফ না লিখে ব্যাখ্যা করে পয়েন্ট আকারে লিখবা। এখন পয়েন্ট এখানে প্রায় 10টা পয়েন্ট আছে, তোমরা 10টা পয়েন্ট শুধু পয়েন্ট লিখতে পারো, পয়েন্টের পাশাপাশি কিছু কিছু ব্যাখ্যা দিতে পারো। এখন প্রথম পয়েন্টটা আমরা সবাই পারি, আমি ধরে ধরে পড়াবো। প্রথম পয়েন্টটা দেখো, আচ্ছা, যাহাতে তোমার আর ঘরে গিয়ে কিছু পড়তে না হয়। দেহ গঠন ও দৈহিক বৃদ্ধি কথাটার মানে হচ্ছে, দেখো আমি তো ছোটোবেলায় একটা ছোট্ট বাচ্চা ছিলাম, এখন কত বড় হয়ে গেছি, তাহলে আমার দেহটা অবশ্যই কোনো না কোনো কারণে বড় হয়েছে। কীভাবে বড় হয়েছে? সেম মাইটোসিসের কারণে। অর্থাৎ আমার দেহটাও গঠন হয়েছে, আমার দৈহিক বৃদ্ধিটাও করছে। বহুকোষী জীবে জাইগোট নামক একটি মাত্র কোষের মাইটোসিস বিভাজনের মাধ্যমে বহুকোষী দেহ গঠিত হয় এবং এর দৈহিক বৃদ্ধি ঘটে। কথাটার অবশ্যই তোমরা বুঝতে পারছো, এখানে কোনো লাইন বাদ যায়নি। কেন এককোষী বলে নাই? কারণ এককোষী কখনো কি বড় হয়? এককোষী তো এককোষী থেকে যাবে, এটা তার বহুকোষ হইতে পারবে না। তাহলে আমরা এটা লেখার সময় কোন কোষী লিখব? বহুকোষী জীব লিখব। এরপর এই পড়াটা আমি কতবার যে পড়াই এবং স্টুডেন্টরা বারবারই ভুল করে, কেন জানি না, অনেকবার পড়াই, প্রতিবার পরে প্রতিবার স্টুডেন্টগুলো ভুল করে বসে থাকে। তোমরা পারো কিনা দেখি, দেখি বলো। নিম্ন শ্রেণীর জীব, নিম্ন শ্রেণীর জীব হ্যাপ্লয়েড না ডিপ্লয়েড? হ্যাঁ, নিম্ন শ্রেণীর জীব হচ্ছে হ্যাপ্লয়েড, আর আমরা হচ্ছে উচ্চ শ্রেণীর জীব। উচ্চ শ্রেণীর জীব হচ্ছে ডিপ্লয়েড। আমরা বলতে কাদের? মানুষ, গরু, ছাগল, উদ্ভিদ, এগুলো। তাহলে নিম্ন শ্রেণীর জীব কারা? লিখে ফেলো তোমরা চাইলে, ছত্রাক, শৈবাল আর হচ্ছে মস। এদের দেহটা কি বলো? দেহটা কি আমার এখানে কেউ 2 থেকে 3 জন আসো তো এখানে কথা বললেও কারো কোনো সমস্যা হবে না, এখানে অনেক স্টুডেন্ট না যে কেউ রাগ করবে। এখানে তোমরা শিখতে আসো, শিখে চলে যাবে। আমার মুখে মুখে বললে আমার থেকেও ভালো লাগবে, তোমার পড়াটাও হবে। এর দেহকোষটা কি? 2n। নিম্ন শ্রেণীর জীবের দেহকোষটা কি? n। এখন বলো তো, জননকোষ n হয় নাকি 2n হয়? জননকোষ 2n হয় না, জননকোষ অলওয়েজ n হয়। এটা মুখস্থ করে লিখে ফেলো। সূর্য পশ্চিম দিকে যেমন ওঠে, এটা একটা না, সূর্য পশ্চিম না, সূর্য তো পূর্ব দিকে উঠে যায়। সূর্য যে পূর্ব দিকে ওঠে এরকম যেটা মুখস্থ করছো, ঠিক তেমনি এই লাইনটা মুখস্থ করবা। জননকোষ সব সময় n হয়, এটা আজীবনের জন্য মুখস্থ করে ফেলবা। যতদিন পড়াশোনা করতেছো, বায়োলজির সাথে আসো, ততদিন এটা লাগবে। জননকোষ সবসময় n হয়, এটা মাথায় ঢুকছে এখন? এখন বলো, নিম্ন শ্রেণীর যে দেহটা আছে বা দেহকোষ বা মাতৃকোষ, এখন আরেকটা জিনিস ভুল করে, জননকোষ আর জনন মাতৃকোষের মধ্যে পার্থক্য করতে পারে না। দেখো, জননকোষ হচ্ছে যেটা জনন কাজে ইউজ করব, আর জনন মাতৃকোষ হচ্ছে জননকোষের মা। বুঝতে পারছো কথাটা? জননকোষ হচ্ছে যে কোষ ইউজ করে আমরা জাইগোটটা তৈরি করি, অর্থাৎ একটা শুক্রাণু এবং একটা ডিম্বাণু মিলন করে আমরা জাইগোট তৈরি করি। আর এই শুক্রাণু ডিম্বাণু, আমি এদের নাম দিই তাহলে, শুক্রাণু অথবা ডিম্বাণু, এদের মা হচ্ছে 2n। এটা অনেকে ভুল করে। জননকোষ একটা কথা, জনন মাতৃকোষ আলাদা কথা। বুঝতে পারছো? আমার ওদের দেহকোষ বা জনন মাতৃকোষ, দেহকোষ বা মাতৃকোষ। দেখো, এই জীবগুলো n নাকি 2n? কেউ কি কথা বলতেছে না? n হবে না? n হবে। তাহলে তাদের ওরা নিজেরা হচ্ছে n, তাহলে তাদের দেহকোষ বলা আর মাতৃকোষ বলা সবাই n হবে। এরপর আমরা সূত্রে আসি, আমরা এখন মিলাই। এই যে দেহকোষ থেকে যদি আমি জননকোষ বানাই, জননকোষ কি বলছিলাম, n নাকি 2n? 2n। এই তো আবার ভুল করছো। জননকোষ সব সময় n, তাহলে জননকোষ কি হবে? n হবে। ক্লিয়ার? এখন বলো তো তোমরা,
এন থেকে এন পাই কোন বিভাজনে, অর্থাৎ জনন ক্রোমোজোম সংখ্যা সমান থাকে কোন বিভাজনে, মাইটোসিস না মিওসিস? মাইটোসিস। মাইটোসিস, মাইটোসিস। এরপর আমি তো বললাম জনন কোষ দুইটা আছে, একটা শুক্রাণু আর একটা ডিম্বাণু, এটাও এন এটাও এন, দুইটা যোগ করলাম আমরা কি পাবো, জাইগোট। জাইগোটটা কত এন হবে বলো তো? এই যে একটা শুক্রাণুর এন আর একটা ডিম্বাণুর এন মিলন করলাম, তাহলে কি সৃষ্টি হবে, এন নাকি টু এন? 2n। টু এন, তাহলে জাইগোট হবে কি, টু এন। 2n। এখন বলো এর দেহকোষটা এন বাট এর জাইগোট 2n। তাহলে আমার কি হিসাব মিলল? তো জাইগোট থেকে আমরা জানি কি জাইগোট থেকে আমাদের দেহটা তৈরি হয়, তুমি আমাদের কথা চিন্তা করো, আমাদের জাইগোট থেকে আমার দেহটা তৈরি হয়েছে। এখন যদি সেম ফর্মুলা অ্যাপ্লাই করি যে ওদের জাইগোট থেকে যদি ওদের দেহকোষটা বানায়, ওদের দেহকোষ যদি ফিরে যেতে চায়, টু এনটাকে কোথায় নিয়ে যেতে হবে, n এ। এন। এখন বলো এদের জাইগোটে, এদের জাইগোট থেকে আমি যদি দেহকোষ এনে ফিরে যাই কোন বিভাজন দিব, মাইটোসিস না মিওসিস? দেখো টু এন ছিল, টু এন থেকে এন হয়ে গেছে, তাহলে মাইটোসিস না মিওসিস? টু এন থেকে এন হয়, ক্রোমোজোম সংখ্যা হ্রাস পায় কোন বিভাজনে, মাইটোসিস না মিওসিস? মিওসিস। মিওসিস। তো এটা বলতে এতক্ষণ কেন লাগে? এখন তাহলে তোমরা ক্লিয়ার যে নিম্ন শ্রেণীর জীবে জনন কোষ সৃষ্টির সময় মাইটোসিস হয়, নিম্ন শ্রেণীর জীবে জাইগোটে মিওসিস হয়। ক্লিয়ার তো? এখন আমি আমাদেরটাতে আসবো, আমাদের যে আমাদের বডি আছে, বডিতে আমাদের দেহকোষ এন নাকি টু এন? 2n। আমাদের দেহকোষ এন বা নাকি টু এন? আমাদের দেহকোষ বলা আর জনন মাতৃকোষ বলা টু এন, আর জনন কোষ কি বলছিলাম, শুধু n। শুধু এন। তাহলে বলে ফেলো তো এখানে কোন বিভাজন হবে, টু এন থেকে এন আসছি, মিওসিস। মিওসিস। এরপর আমি দুইটা জনন কোষ একসাথে মিলিত করলাম, আমার একটা জাইগোট তৈরি হলো, জাইগোটটা কত এন হবে, এটাও এন এটাও এন, জাইগোটটা 2n। টু এন। 2n। আমাদের দেহকোষ এন নাকি টু এন? 2n। টু এন, মানে আমি একটা জাইগোট থেকে আমার বডিটা বানাবো, একটা জাইগোট থেকে আমার বডিটা বানাচ্ছি, এখানে কোন বিভাজন দিবা, মাইটোসিস না মিওসিস? মিওসিস। ওই টু এন থেকে টু এন সমান সমান থেকে গেছে না, মাইটোসিস। মাইটোসিস। তাহলে বলে ফেল, এখন তোমরা জিনিসটা বুঝছো কিনা একবার চোখ গোলাও, আমি প্রশ্ন করব, একটু করে দেখে নাও। দেখো নিম্ন শ্রেণীর জীবে জনন কোষ সৃষ্টির সময় মাইটোসিস হয়, উচ্চ শ্রেণীর জীবে জনন কোষ সৃষ্টির সময় মিওসিস হয়। নিম্ন শ্রেণীর জীবে জাইগোট থেকে দেহকোষ সৃষ্টির সময় মিওসিস হয়। তোমার কাছে অনেক কঠিন লাগতেছে এগুলো, কিন্তু যে আমার মতো হিসাব করে 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 যাবে তার জন্য এটা হচ্ছে অঙ্কের মতো। একবার ভালো করে চোখ দাও, পারবা তোমরা এখন এটা বলতে আমাকে? শিক্ষিকা হলে ডান লিখবা। ডান লিখছে প্রিয়তি, পারবে, সরি প্রিয়াশা, তোর নামটা চেঞ্জ করিস ভাই। আচ্ছা প্রিয়াশা পারবে, আরেকজন তৃষা পারবে, তারপর ওই কি যেন নামটা তো ভুলে গেলাম, রুবাইয়া, হ্যাঁ রুবাইয়া।
বান্দা কে কে আছে এটা দেখি আগে। হ্যাঁ, তাহসান, তুমি পারবে না? তাহসান বান্দা, তুমি কি গান করতে পারবা? আচ্ছা দেখো, তাহলে আমি এখন আবার তোমাদের জিজ্ঞেস করি, তোমরা বলো আমার সাথে সাথে। নিম্ন শ্রেণীর দেহকোষ কি? এন কি এন? আচ্ছা, নিম্ন শ্রেণীর দেহকোষ এন। নিম্ন শ্রেণীর জননকোষ সৃষ্টির সময় কোন বিভাজন দিব? দেহকোষ এন, জননকোষ এন, এখানে কোন বিভাজন দিব? Mitosis. মাইটোসিস। গুড। এরপর দুইটা এন মিলে হবে 2n জাইগোট। জাইগোট থেকে তার দেহকোষ কত? এন। N. ব্যাক করব কোন বিভাজনে? Meiosis. মিওসিস। এখন আমাদেরটাতে আসি, আমাদের দেহকোষ কি? 2N. 2n। আমাদের যে জনন কোষ সেটা কি? এন। কোন বিভাজন দিব এখানে? Meiosis. মিওসিস। আবার দুইটা জনন কোষ মিলে হবে 2n জাইগোট। আমাদের দেহকোষটা কি 2n নাকি n? 2n। তাহলে এখানে কোন বিভাজন দিব? Mitosis. মাইটোসিস। তাহলে আমরা বলতে পারি যে মাইটোসিসের মাধ্যমে নিম্ন শ্রেণীর জীবরা বংশবৃদ্ধি করে। তোমরা যদি একটু করে বইয়ে যাও, বইয়ে গিয়ে মনের রাজ্য খুলো, মনের রাজ্য খুলো, মনের রাজ্য, হ্যাঁ সরি প্রোটিস্টা রাজ্য খুলো। প্রোটিস্টা রাজ্যে একটু সুন্দর করে লেখা আছে দেখো, এই যে মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে ওজন প্রজনন ঘটে। মাইটোসিসের মাধ্যমে ওজন প্রজনন ঘটে। মাইটোসিসের মাধ্যমে ওজন প্রজনন করতে। তাহলে এদের এখন বলে যে ভাই আপনি তো আমারে বলেন নাই যে প্রোটিস্টা করে, আমাকে তো বলছেন শৈবাল করে। এই যে দেখো উদাহরণে লেখা আছে, উদাহরণ এককোষীয় বহুকোষী শৈবাল। ছত্রাকও করে, এটাও ছত্রাক, এটাও মাইটোসিসের মাধ্যমে করে। ক্লিয়ার বিষয়টা তোমাদের? জি ভাইয়া। এটা যে আমি মানে ওই দিন একটা এমসিকিউ দেখলাম ইয়াতে বোর্ড কোশ্চেনে, তোমরা পারো না ঠিক মতো, মাথায় থাকবে এটা। আমি তোমাদের এই ছবিটা একটি স্ক্রিনশট নিয়ে নাও, কখন দিব না দিব সেটা ঠিক নাই, মনে থাকতেও পারে নাও থাকতে পারে। তোমরা এখনই বসে ক্লাস শেষে এটা একটা খাতায় একটা পৃষ্ঠায় লিখে ফেলবা। নিয়েছি স্ক্রিনশট। ওকে 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 ওকে, শেষ আমার এই কথাটা শেষ এখন। তাহলে দেখো, এই যে বংশবৃদ্ধি করে মাইটোসিসের মাধ্যমে বংশবৃদ্ধি করে কারা করে? এককোষী সুকেন্দ্রিক জীব। সুকেন্দ্রিক কারা? মনেরা বাদ দিয়ে যা আছে, প্রোটিস্টা, ফাঞ্জাই, প্লান্টি, অ্যানিমেলিয়া, এরা সবাই সুকেন্দ্রিক, যাদের নিউক্লিয়াসটা টিকটাক করে একদম সব কিছু থাকে, কিন্তু এককোষী হইতে হবে। বহুকোষী হলে সেটা আর বংশবৃদ্ধি করবে না মাইটোসিসের মাধ্যমে। তাহলে এককোষী কতগুলো জীব আছে যারা মাইটোসিস প্রক্রিয়ায় বংশবৃদ্ধি করে? এখানে যেমন দিছে এটা পরীক্ষার খাতায় লেখার দরকার নাই। তাহলে বলো এটা কি? এটা হচ্ছে একটা শৈবালের নাম, ক্লামাইডোমোনাস। এটা একটা শৈবালের নাম, তোমাদের পড়ার দরকার নেই। তোমরা খালি দেহ গঠন এটা লিখবা, বংশবৃদ্ধি লিখে লম্বা করে লাইনটা লিখে দিবা। এরপর আসো, আচ্ছা বলো তো আমার হাত কি অঙ্গ নাকি টিস্যু? তোমরা কথা বলবা। অঙ্গ। অঙ্গ। অঙ্গ, আচ্ছা। আমার হাত পা তৈরি হওয়ার সময় কি মিওসিস বিভাজন হয়েছে না মাইটোসিস বিভাজন হয়েছে? মিওসিস। মিওসিস করলে তো আমার হাত পা মাইটোসিস। সরি মাইটোসিস। দেহ গঠনে মাইটোসিস। তাহলে মাইটোসিস। দেহের যত অঙ্গই হোক সকল অঙ্গে ঘটবে কোন বিভাজন? মাইটোসিস। তাহলে এই যে দেখো জননাঙ্গ সৃষ্টি, অঙ্গ সৃষ্টি বললেই মাইটোসিস। এরপর ধরো আমি একটা জনন কোষ বানাইলাম এন, এটাকে বড় করব, একটা থেকে দুইটা করব, দুইটা থেকে তিনটা করব, তিনটা থেকে চারটা করব। এখানে কি এন কে কমাইতে পারবা তোমরা আর, নাকি এন এন রেখে দিতে হবে? এন এন রেখে দিতে হবে না? এন এন রেখে দিতে হবে। এটা মাথায় রাখবা, কখনো 2n আর n, 3n, 4n এভাবে জোর অর্থাৎ
একটা পূর্ণ সংখ্যা হইতে হবে, কখনো হাফ এন বা 1.5 n বলে কিছু নাই। তাহলে আমি যদি এনকে আবার মিওসিস করি, এনকে তুমি যদি আবার মিওসিস করো, আদৌ কি পসিবল এনকে মিওসিস করা? কারণ এনকে তুমি মিওসিস করা মানে কি আরো কমাই ফেললাম না? জি তাহলে পসিবল? পসিবল না। তাহলে জনন কোষ সৃষ্টি বললে কি লিখবা? এই দুইটা পয়েন্ট আমার বইও লেখা আছে, তুমি মাথায় রাখবা। জনন কোষ সৃষ্টি বললে লিখবা হচ্ছে মিওসিস। কি লিখবা? জনন কোষ সৃষ্টি অর্থাৎ তুমি যখন সৃষ্টি বললে মিওসিস। আর জনন কোষের বৃদ্ধি বললে কি লিখবা? মাইটোসিস। এই যে দেখো বরিশাল বোর্ড 17 সালে আসছে, আমি সবগুলো দেখাই দিচ্ছি তোমাদের। আরো একটা চাইলে লিখে ফেলতে পারো, জননাঙ্গর সৃষ্টি, জনন অঙ্গের সৃষ্টি। এটা কি বলো, মাইটোসিস না মিওসিস? একটু মাথা কাটাই বলবা। জননাঙ্গ, মাইটোসিস। মাইটোসিস। অঙ্গ, আমার হাত পা এগুলো সবগুলো মাইটোসিসের কারণে হয়। তোমার ছোটবেলায় হাত কি বড় ছিল না এখন বড় হয়েছে? এখন বড় তো তোমরা লজিক্যালি চিন্তা করো, এখন হাতটা বড় হয়েছে, এখানে কি মাইটোসিস করছো না মিওসিস করছো? মাইটোসিস। তো এইভাবে কথাগুলো আনসার দিবা, মাইটোসিস। তাহলে জননাঙ্গের সৃষ্টি বললে বা জননাঙ্গের বৃদ্ধি বললে লিখবা মাইটোসিস। কিন্তু জনন কোষের সৃষ্টি বললে আনসার কি দিবা? মিওসিস। কিছু বুঝো আর না বুঝো, আমি অনেক বুঝাইলাম, না বুঝলে আবার বলতে পারো। আর যদি বলে যে না ভাই আমার মাথার উপর দিয়ে যাচ্ছে আমি বুঝতে চাই না, তাহলে তুমি আল্লাহর ওয়াস্তে করে এই লাইনটা মুখস্থ করো যে জনন কোষের সৃষ্টি বললে কি দাগাবা? মিওসিস। আমি সব ব্যাখ্যা করছি, তুমি আবার আমার ক্লাস শেষে যদি একবার কষ্ট করে এই যে স্ক্রিনশট যেটা নিছো এটা যদি একটু বসে বসে লিখো, লিখার পর বুঝতে পারবা আমার কথাটা তুমি পারতেছো কি পারো নাই। অথবা আরেকটা শর্টকাট শিখাই, যদি বলে বৃদ্ধি তখন মাইটোসিস, আর কিন্তু না, জননাঙ্গের সৃষ্টি বললে মিওসিস বলা যাবে না। বুঝতে পারছো? এই জন্য এটা আমি ট্রিক্সটা বলতে চাই নাই। আমাদের এভাবে শিখাইছে যে সৃষ্টি বললে মাইটোসিস, না সৃষ্টি বললে মিওসিস, সৃষ্টি বললে মিওসিস, বৃদ্ধি বললে মাইটোসিস। এই যে আমি নিজেই গুলাই ফেলতেছি। তুমি আমাকে হঠাৎ করে মুখস্থ করলে আমি আনসার দিতে পারবো না। কেন পারবো না? আমি তো লজিক্যালি আনসার দিই। আমি আগে চিন্তা করি, আচ্ছা জননাঙ্গ বলছে, আমার তো ছোটবেলা অঙ্গগুলো ছোট ছিল, এখন আস্তে আস্তে বড় হয়ে গেছে, তাহলে এখানে কি আমি মিওসিস করলাম না মাইটোসিস করলাম? মাইটোসিস করলাম। এরপর আমার তো একটা জননকোষ এন আছে, আমি এটাকে ডবল করব, 2টা করব, 3টা করব। এখন আমি কিন্তু মিওসিস দিব না মাইটোসিস দিব? আমি যদি মিওসিস দিই তাহলে তো কমে যাবে, কিন্তু আর পৃথিবীতে তো হাফ এন বলে কিছু হয় না। তাহলে জননকোষের বৃদ্ধি বললেও কি বলবো আমরা? জননকোষের বৃদ্ধি বললে আমরা মাইটোসিস বলবো। আর তোমাদের তো আমি এটা লিখে দিচ্ছি, তোমাদের তো আমি এটা দিয়েই দিচ্ছি, তোমরা যদি মুখস্থ করে ফেলো তাহলে তার পরীক্ষা হলে গিয়ে কোনো সমস্যায় পড়বে না। এরপর দেখো, হ্যাঁ দেখো এই পয়েন্ট আর এই দুইটা পয়েন্ট নিয়ে মূলত সবাইকে ভেজালে ফেলে। এই দুইটা পয়েন্ট বাদ বাকি সব পয়েন্ট সবাই পারে। আমরা জানি মাইটোসিসের ফলে যে নতুন দুইটা কোষ সৃষ্টি হয় তাদের আকার আয়তন একদম সমান থাকে। তাহলে তোমরা এগুলো দেখে দেখে সুন্দর করে লিখে ফেলবা। এরপর নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমের ভারসাম্য রক্ষা মানে কি? নিউক্লিয়াস আগে যেমন ছিল একটা কোষে একটা করে নিউক্লিয়াস, মাইটোসিসের ফলে যে দুইটা কোষ সৃষ্টি হয় তাদেরও সমান সমান নিউক্লিয়াস থাকে। বুঝতে পারছো? এখন দেখো ক্রোমোজোমের সমতা আমরা কি করছি, 2n থেকে 2n হয় কোন বিভাজন? মাইটোসিস। তাহলে ক্রোমোজোম ঠিক থাকে কোন বিভাজনে? মাইটোসিস। আর বাকিরা যারা আনসার দিতে পারতেছো না, তোমরা কি ইচ্ছা করে আনসার দিচ্ছ নাকি না পেরে আনসার দিচ্ছ? আমি কি কেউ ভুল বলছে গালি দিছি? আমি কি গালি দিয়েছি? আমি তো গালি দেই নাই। ভুল বললে আমি ঠিক করে দিব, আমি তো গালি দিই নাই। তো তুমি আজকে হয়তো ভুল করে মুখ দিয়ে বলে ফেলছো ভুল, আমি ঠিক করে দিলাম, পরীক্ষার হলে গিয়ে তখন তোমার মাথায় আসবে না এটা তো আমি ভুল করছিলাম, ভাই আমরা ঠিক করে দিছিল। হইতেই পারে তুমি আমার সাথে 20টা ক্লাস করে এখান থেকে 2টা এমসিকিউ কমন পাইতেই পারো, এমন তো হইতেও পারে। তারপর আসি ক্ষতস্থান পূরণ। লজিক্যালি চিন্তা করে, আমার হাত কেটে গেল, হাতটা বেশি দিন কাটা থাকে না, এটা আস্তে আস্তে ক্ষয়পূরণ হয়ে যায়। এখন এখানে কি বিভাজন দিবা তুমি, মাইটোসিস দিবা না মিওসিস দিবা? তারপর এই যে এই কথাটা লিখলাম ক্ষতস্থান পূরণ, এটা একটা মেডিকেল অ্যাডমিশন টেস্টের প্রশ্ন, অর্থাৎ মেডিকেল ভর্তি পরীক্ষা আসছে 2021 সালে।
2021 সালে। এরপর ক্রমাগত ক্ষয়পূরণ, এটা একটু বুঝতে তোমাদের অসুবিধা হইতে পারে, তবে আমি বুঝাই দিচ্ছি। ক্রমাগত ক্ষয়পূরণ, দেখো আমাদের প্রতিদিন সকালবেলা উঠে আমার আব্বুরা তো দেয় না, আম্মুরা বা সম্মান রেখে বলতেছে আর কি, যে ঘর ঝাড়ু দেয়। ঘর ঝাড়ু দেওয়ার সময় অনেক ময়লা দেখা যায়, মানে যতই ঘর পরিষ্কার রাখুক প্রতিদিন ময়লা আসবে। এই ময়লার বেশিরভাগ ময়লা আসে হচ্ছে আমাদের দেহ থেকে, মানে আমাদের দেহের কোষগুলো হচ্ছে নিয়মিত মারা যায় আবার তৈরি হয়, মারা যায় আর তৈরি হয়। তো এই কাজটাকে বলছে ক্রমাগত ক্ষয়পূরণ। ক্রমাগত ক্ষয়পূরণ, যেমন আমাদের দেহে হচ্ছে কিছু কিছু কোষ আছে যাদের আয়ুষ্কাল নির্দিষ্ট, যেমন আরবিসি নাম শুনছো তোমরা? জি ভাইয়া। এটার বয়স কয়দিন? 120 দিন। 120 দিন পর আরবিসিটা মারা যায়। তো এদের যদি সবগুলো আরবিসি 120 দিন পর মারা যেত, তাহলে তো আমরা মরে যেতাম 120 দিন পর। এরা কি হয়, 120 দিন পর মারা গেছে, নতুন আর একটা সৃষ্টি হয়েছে, এটা আবার মারা গেছে, আবার নতুন একটা সৃষ্টি হয়েছে। তাহলে ক্রমাগত কি হচ্ছে, ক্ষয়পূরণ হচ্ছে। আরবিসি তো লোহিত রক্তকণিকা না? হ্যাঁ, আরবিসি লোহিত রক্তকণিকা। তারপর পুনরুৎপাদন, এটা তোমরা না লিখলেও চলবে, যে এইটা সেম আরবিসির কথা লিখছে। আরেকটা হচ্ছে আমাদের বাইরে যে কর্নিয়া আছে, কর্নিয়ার কোষগুলো, এটা না লিখলেও চলবে। গুণগত বৈশিষ্ট্যের স্থিতিশীলতা রক্ষা, মানে তুমি তোমার কোষ, তোমার হাত কেটে যাওয়ার পরে চিন্তা করো, তোমার হাত কেটে যাওয়ার পরে হাতটা আগের মতো ছিল এমন হয়, নাকি নতুন একটা হাত হয়? আগের মতো তো আগের মতো। যদি গুণগত বৈশিষ্ট্য ঠিক না থাকতো, ধরো তোমার আগে হাত কাটছে, হাত কাটার পর যে নতুনগুলো সৃষ্টি হতো, ধরো আমি হচ্ছে কালো মানুষ, আমার হাত কাটে যাওয়ার ফলে যে কোষগুলো যেগুলো ফর্সা ফর্সা, তাহলে তো গুণগত বৈশিষ্ট্য স্থিতিশীল থাকতো না। কিন্তু দেখো কি হয়, আমরা কালো, কালো থাকলে কাটলেও আমার কোষটাও কালো হয়। এই জন্য গুণগত বৈশিষ্ট্যগুলো সব কি থাকে, স্থিতিশীল থাকে। তাহলে আমরা প্রত্যেকটা পয়েন্ট পারবো তো? তোমরা ইনশাল্লাহ একবার রিডিং দিলা, বুঝে গেছে, আমি বুঝাই দিতে পারছি আশা করি। ভাইয়া ওই যে 11 নম্বরটা কি ক্রস দিছেন? এটা আমি পড়াবো, এটা হচ্ছে এখানে গুরুত্ব নেই, এটা অন্য একটা গুরুত্ব, এটা হচ্ছে অনিয়ন্ত্রিত মাইটোসিস 10 নাম্বার তাহলে পর্যন্ত। আমরা 10 পর্যন্ত পড়ব। হ্যাঁ, আমি 11 নাম্বারটা আলাদা করে বুঝাবো। এরপর এখান থেকে তোমরা খালি এই বাংলা পড়াটা পড়বা। মানুষের প্রায় 30 ট্রিলিয়ন কোষ আছে, আর মানুষ যদি প্রতিদিন একবার করে প্রত্যেকটা কোষ বিভাজিত হয়, তাহলে 40 থেকে 50 দিনের মাথায় সব কোষ আবার তৈরি হয়ে যাবে। এই যে দেখো, মাইটোসিস প্রক্রিয়া বংশবৃদ্ধি করে, আমি বলছিলাম না কোন কোন শ্রেণীর জীবরা করে? মাইটোসিস প্রক্রিয়া বংশবৃদ্ধি করা হচ্ছে নিম্ন শ্রেণীর জীব। এরপর আরেকটা পয়েন্ট লিখছে দেখো, মাইটোসিসের ফলে অঙ্গজ প্রজনন সাধিত হয়। তোমরা এমন কোনো ঘটনা দেখছো পরিবেশে যেখানে হচ্ছে একটা গাছের ঢাল কেটে দিয়ে মাটিতে পুঁতে দিছে, আবার গাছ হয়ে গেছে? জি জি ভাইয়া। ঠিক তেমনি ধর, আমার হাতটা হচ্ছে কেটে আমার হাতটা মাটিতে পুঁতে দিল, আমি ওই হাত থেকে আরেকটা মানুষ হয়ে গেলাম, ধরো চিন্তা করো হয়ে গেলাম। তাহলে বলো তো, এই প্রজননটাকে আমি অঙ্গজ বলবো কেন? কারণ আমার একটা হাত বা অঙ্গ, আমার একটা অঙ্গ কেটে মাটিতে পুঁতে দিছিল, ওইখান থেকে আমি আবার হয়ে গেছি। এই জন্য মাইটোসিসের মাধ্যমে কি হয়, অঙ্গজ প্রজনন হয়। এখন তুমি আবার হাত কেটে মাটিতে ডুবাইও না, এটা উদ্ভিদের ক্ষেত্রে হয়ে যায়, আর মানুষের ক্ষেত্রে হবে না। বুঝতে পারছো? এগুলো হয় উদ্ভিদের ক্ষেত্রে, কিছু কিছু উদ্ভিদ আছে। এরপর জননকোষের সংখ্যা বৃদ্ধি, এটা বলে ফেললাম। ক্ষতস্থান পূরণ বলে ফেললাম। গুণগত বৈশিষ্ট্য বজায় রাখতে বলে ফেললাম। দেন আসো একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, মজার পয়েন্ট, মজার পয়েন্ট বলা যাবে না, পড়াশোনা তো মজা না। আমরা হচ্ছে পড়বো হচ্ছে মাইটোসিসের অনিয়ন্ত্রিত মাইটোসিস। আচ্ছা আসি, অনিয়ন্ত্রিত মাইটোসিস, অনিয়ন্ত্রিত মাইটোসিস। আচ্ছা ধরো আমাদের মোবাইল ফাংশন করে, কিভাবে ফাংশন করে? চার্জ দিয়ে রাখি আমরা, মোবাইলটা ঠিক মতো চলে, এখানে যত সার্কিট আছে সব সার্কিট ঠিক মতো চলে। এখন ভেতরে যদি শর্ট সার্কিট হয়, তাহলে মোবাইল কি আর ঠিক থাকবে? জি না। ফেটে মোবাইলটা হয়তো বন্ধ হয়ে যাবে, নাহলে ধ্বংস হয়ে যাবে। তো ঠিক তেমনি আমাদের বডির মধ্যে কি আছে, আমাদের বডির মধ্যে হচ্ছে একটা এরকম নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসের মধ্যে এরকম কতগুলো জালি আছে, জালিগুলোর নাম কি বলি? ক্রোমাটিন জালিকা, ক্রোমাটিন বা নিউক্লিয়ার রেটিকুলাম, ক্রোমাটিন বা নিউক্লিয়ার রেটিকুলাম। আমি যদি একটা রেটিকুলামকে খুলি, তাহলে হচ্ছে দেখা যাবে কিরকম, এরকম হচ্ছে ডিএনএ। এই ডিএনএর মধ্যে হচ্ছে আমার লাইফে যা যা হবে সব কিছু লেখা আছে না? আমরা তো সেটাই জানি যে নিউক্লিয়াসের ডিএনএর মধ্যে সব কিছু লেখা থাকে। এখন প্রশ্ন হলো, জিন কাকে বলে তাহলে? ও সরি,
জিন কাকে বলে? জিন হচ্ছে বৈশিষ্ট্যকারী নিয়ন্ত্রণের এককের নাম জিন। এই একক গাইড পড়ে মুখস্থ করছো, বই পড়ে মুখস্থ করছো, এখান থেকে বুঝাও। ডিএনএ হচ্ছে পুরাটা, ডিএনএ হচ্ছে কিরকম সুতাটা। আর ধর তোর কাছে একটা বই আছে, বায়োলজি বই আছে, বায়োলজি বইয়ে অনেকগুলো লেখা আছে, কিন্তু পরীক্ষার জন্য দরকারি হচ্ছে কোনটা? এই লাইনটা, এটা আমরা হাইলাইট করছি না এখানে, দেখ অনেক লাইন লেখা আছে, সব লাইন আমার পরীক্ষার জন্য দরকার নাই। ঠিক তেমনি আমার বডিতে অনেক কিছু লেখা আছে, আমার বডির ডিএনএ তো অনেক কিছু লেখা থাকে, বাট সব কিছু আমাদের দরকার নেই। তো যেটা দরকার সেটাকে আমরা বলি জিন, বা যে লাইনটা আমার দরকার সেটাকে আমরা বলি জিন। এটাই আমাদের সকল বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। পরীক্ষায় লেখার সময় গাইডেডটা লিখবি, কিন্তু বোঝার সময় তো বলতে হবে, যে কাউকে যখন বুঝাবি তখন বলতে হবে যে আমি যদি ক্রোমাটিনকে খুলি তখন হচ্ছে ডিএনএ পাবো। আর ডিএনএ অনেক কিছু লেখা থাকে, সব কিছু দিয়ে আমাদের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ হয় না। জাস্ট ডিএনএ কিছু কিছু ছোট ছোট অংশ, ছোট ছোট অংশ, ছোট ছোট অংশ হচ্ছে কি বৈশিষ্ট্যগুলো নিয়ন্ত্রণ করে। এখন প্রশ্ন হলো, আমাদের নাম আছে, আমাদের নাম আছে, পৃথিবীর সব কিছুর নাম আছে, ঠিক তেমনি ডিএনএর যে ধরো এই ছোট্ট একটা অংশ জিন, একটা জিন, এটার একটা নাম আছে, বিভিন্ন রকম নাম দিব। আমি দিতে পারি হচ্ছে এক্স ওয়াই জেড, এবিসিডি, এগুলো মূলত ইংলিশ নাম দিয়ে দেওয়া হয় আর কি। তো আমাদের এরকম একটা জিনের নাম বইয়ে আছে, বা তোমাদের বইয়ে থাকা উচিত ছিল কিন্তু দেয় নাই, সেটার নাম হচ্ছে P53। এটাকে বলা হয় গার্ডিয়ান অফ অফ জিনোম। জিনোম। জিনোম কাকে বলে? এই যে বললাম ছোট ছোট টুকরা টুকরা জিন, এটা একটা জিন, এখানে একটা জিন, এখানে একটা জিন। তো আমার বডির একটা কোষের মধ্যে যত জিন আছে সবগুলোকে একসাথে বলা হয় কি? জিনোম। তাহলে এই জিনোমগুলোকে গার্ড করে হয়ে রাখে হচ্ছে কে? এই P53 নামক একটা জিন। সবাই জিন আর জিনোম জিনিসটা বুঝছো কিনা আমাকে একটু বলো। জি ভাইয়া। বুঝতে পারছো তোমরা? তাহলে এখন যদি কোনো কারণে আমি যাই এখানে চুরি করে, ধর আমি হচ্ছে, তুই রাতের বেলা ঘুমাই গেছস, তোর বই এখানে লেখা ছিল হচ্ছে 5 প্রকার, আমি সকাল রাতের বেলা হচ্ছে গিয়ে আস্তে আস্তে চুপি চুপি 5টাকে তুলে দিয়ে এখানে 4 বানাই দিলাম। পরীক্ষার হলে সকালবেলা তুই রিভিশন দিয়ে যাচ্ছস 4 প্রকার 4 প্রকার 4 প্রকার, পরীক্ষায় গিয়ে কত দাগাবি? 4 দাগাবি না 5 দাগাবি? 4 দাগাবি, 5 তো দাগাবি, তাহলে তোর উত্তর কি ভুল হবে নাকি রাইট হবে? ভুল হবে। ভুল হবে। তো ঠিক, আমার কাছে কিন্তু তো আমি তো নাম্বার, জানি না যে চেঞ্জ করা হয়েছে। তুমি তো জানো না চেঞ্জ করা হয়েছে, ঠিক একইভাবে যদি কেউ আমার শরীরের ভিতরে ঢুকে গিয়ে এই জায়গায় যে লেখাগুলো ছিল এগুলো যদি চেঞ্জ করে দেয়, তাহলে আমাদের বিভাজনগুলো কি ঠিক মতো হবে না উল্টাপাল্টা হয়ে যাবে? উল্টো পাল্টা হয়ে যাবে। এখন কে এইসব করবে? আমি তো বললাম তোর বইটা আমি হাতে নকল করে দিলাম, কিন্তু এগুলো কে করবে? এগুলো করবো হচ্ছে আমাদের দেহে ভাইরাস ব্যাকটেরিয়া আছে না, জি ভাইয়া। এরা গিয়ে এসব করে। এখন এটার কারণে কোষ বিভাজন উল্টাপাল্টা হয়ে যায়। কোষ বিভাজন যখন উল্টাপাল্টা হয় তখন হচ্ছে যে অনেক বেশি কোষ বিভাজন হয়, তখন সৃষ্টি হয় টিউমার। আর সেই টিউমার যখন আমার জীবনটা মৃত্যু গড়াইতে পারে তখন তাকে বলা হয় ক্যান্সার। তাহলে টিউমার হচ্ছে কি? অনিয়ন্ত্রিত মাইটোসিস। আর প্রাণঘাতী, প্রাণঘাতী টিউমারকে বলা হয় ক্যান্সার। বিড়ি হাইলে কি যেন একটা গান আছে, বিড়ি হাইলে হয় ক্যান্সার। আচ্ছা তাহলে আমি আবার একটু বলি, যে নিয়ন্ত্রিত মাইটোসিস মানে কি? যখন P53টা ঠিক থাকে, P53 ঠিক থাকলে আমরা হচ্ছে নর্মাল মাইটোসিসটা পাই, তখন সে বাকি সবাইকে সেভ করে রাখে। কিন্তু কোনো কারণে যদি সে নষ্ট হয়ে যায় তখন হচ্ছে মাইটোসিসটা আর ঠিকঠাক থাকে না, ঠিকঠাক না থাকলে সে উল্টাপাল্টা বিভাজন করে, ফলে সৃষ্টি হয় টিউমার বা ক্যান্সার। এখন আমরা শিখব কেন হয়, বা কিভাবে হয়, কেন হয়। মূলত দুইভাবে হইতে পারে কেন হয়। আচ্ছা একটা তো বললাম হচ্ছে কি করলাম আমি, আমি কি করলাম, আমি হচ্ছে তুমি সকালবেলা ঘুম থেকে উঠে 4 প্রকারটা পড়ে গিয়ে পরীক্ষার হলে দাগায় আসছো, তোমার আনসারটা ভুল হয়েছে। এখন আমি এরকম করতে পারি না, ধর তুই 5 প্রকারই পড়ে গেলি, 5 প্রকারই পড়ে গেলি, 5 প্রকারই লিখলি, কিন্তু
আমি হচ্ছে কি করে দিব, এই 5 প্রকারটাকে রাইট আনসার হিসেবে নিব না, আমি নিব কাকে, 4 কে। প্রকার। মানে স্যারকে বুঝাই, স্যারকে আমি উত্তরপত্রটাই ভুল দিব। তুই তো 5 লিখে আসবি, কিন্তু স্যার তো উত্তরপত্র দেখে দেখে কাটবে। এখন আমি স্যারকে বললাম যে স্যার না, উত্তর 5 না, উত্তর 4, তখন স্যার তো সাইড দেখে ধরে ধরে কাটবে। তাহলে দুই ভাবে হইতে পারে, একটা হচ্ছে কি একদম বইয়ের মধ্যে গলত, মানে বইয়ের মধ্যে ভুল, আর একটা হচ্ছে ঠিকঠাক হইছে কিন্তু তোর আনসারটা স্যার কি করতে দেয় নাই, স্যার রাইট নেয় নাই। মানে আমি স্যারকে বুঝাইলাম কি স্যার ওর আনসারটা 5 হবে না, এটা হবে 4। তো স্যার তো আমার কথা শুনবে, কারণ আমি হচ্ছে স্যারকে পরীক্ষা নিতে টাকা দিয়ে দিয়েছি স্যারকে আমি, এই জন্য স্যার আমার কথা শুনবে, তোর কথাটা শুনবে না, এই জন্য তখনও ভুল হইতে পারে। তাহলে দুই ভাবে হইতে পারে। আবার এটা আমি যে বললাম চেঞ্জ অনেকভাবে হইতে পারে। একটা তো বললাম হচ্ছে আমাদের কোষের মধ্যে যে ব্যাকটেরিয়া ভাইরাস থাকে তারা গিয়ে চেঞ্জ করে। তাহলে কেন হয় লিখবা, দুই কারণ, একটা হচ্ছে বাহ্যিক, একটা হচ্ছে বাহ্যিক। বাহ্যিক কেন, অর্থাৎ বাইরে থেকে ভিতরে কন্ট্রোল করবে। যেমন হচ্ছে বিভিন্ন রোগ জীবাণু, এইগুলো রোগ জীবাণুগুলো আমাদের বডিতে ঢুকবে, ঢুকে উল্টাপাল্টা নষ্ট করবে। তারপর হচ্ছে তেজস্ক্রিয়তা, তেজস্ক্রিয়তা। তারপর যেমন একটা হচ্ছে ক্লোরোফর্ম, মনে হয় তোমাদের বইয়ে আছে, তেজস্ক্রিয়তা। তারপর হচ্ছে রাসায়নিক পদার্থ, রাসায়নিক পদার্থ, এগুলো হচ্ছে বাহ্যিক কারণ। এখন আছে ভিতরে অভ্যন্তরীণ, অভ্যন্তরীণ কারণ। অভ্যন্তরীণ কারণ বলতে কি বুঝেছি, অভ্যন্তরীণ কারণ দুই ভাবে হয়, একটা একটা হচ্ছে তোমার নিজের বইয়ের নাম্বারটাই চেঞ্জ করে দিল, আর একটা হচ্ছে স্যারকে ভুল বুঝাইলো। এখন একটা এক্সাম্পল দিয়ে আমাদের বইয়ে বুঝাইছে, আমরা একটু বইয়ে চাই, যা যা পড়ালাম তাতে একটু দেখাইতে হবে। এই যে দেখো, টিউমারের একটা বাংলা নাম বলা হয় অর্বুদ। টিউমার বা ক্যান্সার, এগুলো কি, এগুলো হচ্ছে অস্বাভাবিক কোষ বিভাজন। দেখো, মাইটোসিস কোষ বিভাজনের প্রক্রিয়ায় একটা থেকে দুইটি, দুইটি থেকে চারটি, এভাবে কোষের সংখ্যা বাড়তে থাকে, কিন্তু কোষ বিভাজন প্রক্রিয়াটি নিয়ন্ত্রিত থাকে। কোনো কারণে এই নিয়ন্ত্রণ নষ্ট হয়ে গেলে অস্বাভাবিক কোষ বিভাজন চলতে থাকে, এর ফলে টিউমার সৃষ্টি হয়। আর প্রাণঘাতী টিউমারকে আমরা কি বলি, ক্যান্সার বলি। ঠিক আছে, এখন আসি, ক্যান্সার যে সৃষ্টি হয় সেটার জন্য অনেক কারণ আছে। গবেষণায় দেখা গেছে বিভিন্ন রকমের যোগ জীবাণু, রাসায়নিক পদার্থ, তেজস্ক্রিয়তা ক্যান্সারকে সৃষ্টি করতে পারে। এই ছাড়া আরও কিছু আছে যারা হচ্ছে এখন আমরা পড়বো, যেটা আমি এখনো ব্যাখ্যা করে নাই, তাই তোমরা বুঝবা না। 2 নাম্বার পয়েন্টে আসি। একটা এতক্ষণ বললাম হচ্ছে অভ্যন্তরীণ, বাহ্যিক। এখন আমি এতক্ষণ ধরে বললাম না যে এগুলো কারা করতে পারে, এগুলো করতে পারে ভাইরাস, ব্যাকটেরিয়া। ঠিক তেমনি এরকম একটা ব্যাকটেরিয়ার নাম হচ্ছে এইচপিভি, সরি একটা ভাইরাসের নাম এইচপিভি। এটা কি হিউম্যান, মানে মানুষের দেহ হয় সেজন্য, হিউম্যান পেপিলোমা ভাইরাস। ভাইরাস, ভাইরাস। আচ্ছা বলো, এদের দেহে নিউক্লিয়াস থাকবে না, বলো? এটা ভাইরাস হইলেও তো, এদের ভাইরাস হইলেও এদের ক্রোমাটিন বস্তু থাকে, ডিএনএ অথবা আরএনএ থাকে। মানে কি এদের ক্রোমাটিন বস্তু তো থাকবে, থাকবে তো। জি জি। ইউক্যারিওটিক হোক আর প্রোক্যারিওটিক হোক, মনে রাখবা যেই হোক, জীব মানে তার ক্রোমাটিন বস্তু থাকবে, সেটা ডিএনএ হোক সেটা আরএনএ হোক, জীব মানে তার ক্রোমাটিন বস্তু আছে। ঠিক তেমনি তার ডিএনএ হলে বা ডিএনএ হোক আর আরএনএ হোক, তাহলে তার ডিএনএ অথবা আরএনএ থাকতে পারে। আমি ধরে নিলাম তার ডিএনএ আছে, ধরে নিলাম, এরও জিন থাকবে না, কারণ ও তো একটা জীব, ও তো জীবন চালাইতে হবে, তাই না? ওর জীবনে কি কি হবে সেগুলো তো আল্লাহ তাআলা লিখে দিছে ওর জিনোমের মধ্যে। ওর এরকম দুইটা জিনের নাম হচ্ছে, একটার নাম E6, একটার নাম E7। তো বইয়ে লিখে, আমাদের বইয়ে লিখছে E6 E7। এটা কার জিন, এটা কি আমাদের জিন নাকি এইচপিভির জিন? এইচপিভির জিন। এইচপিভির জিন। এখন এইচপিভির জিন দুইভাবে আমাদের ক্ষতি করতে পারে। এক নাম্বার ক্ষতি কি, আমাদের যে জিনগুলো ছিল, এই যে জিনগুলো ছিল, সে ঠিকঠাক প্রোটিন বানাইছে, সে ঠিকঠাক প্রোটিন বানাইছে, কিন্তু কাজ করতে দিবে না, কাজ করতে দিবে না। কিভাবে দিবে না, ওই যে বললাম, এই প্রোটিনটা যেখানে গিয়ে কাজ করতো, এই প্রোটিনটা যেখানে গিয়ে কাজ করতো সেখানে সে গিয়ে বাধা দিল। এগুলো হচ্ছে কি বাধা দিচ্ছে, মানে এরা গিয়ে তাকে কাজ করতে দিচ্ছে না। তাহলে সে কি কাজ করতে পারবে?
না P53 ঠিকঠাক আছে, মানে তুমি ঠিকঠাক পড়াশোনা করে গেছো, তুমি ঠিকঠাক লিখে আসছো, কিন্তু তোমার আনসারটা স্যার নিচ্ছে না। মানে এ ঠিকঠাক প্রোটিন বানাইছে আমার দেহকে চালানোর জন্য, কিন্তু এরা এই যে এরা দুষ্টু, এগুলো হচ্ছে কি কাজ করতে দিবে না। তো কাজ করতে না দিলে তার আমাদের লাভ নাই। আমরা শত হাজার হাজার যদি বানাই ফেলি কিন্তু কাজ করতে না পারি, আমি আর কোষ বিভাজন কি করতে পারবো? না না। আবার এরা কি করে জানো, এরা হচ্ছে আমাদেরকে বলে আমরা তোমাদের সাহায্য করবো, আমি তোমাদের মেহমান। এই দুইটা জিন আমাদের P50 সাথে যুক্ত হয়ে যায়, এই দুইটা হচ্ছে এখানে যুক্ত হয়ে যায়, যুক্ত হয়ে প্রোটিন বানায়, কিন্তু ভুলভাল প্রোটিন বানায়। মানে তুমি হচ্ছে কোথায় ভুল করে ফেলছো, তোমার বইয়ের মধ্যে আমি ভুল করে দিয়ে আসছি। এরা দুইজন মিলে এখানে ঢুকে যায়, ঢুকে গিয়ে এখানে উল্টাপাল্টা করে ফেলে। উল্টাপাল্টা হলে প্রোটিনটাও কি হবে? উল্টাপাল্টা হয়ে যাবে, কারণ তোমার লেখা তো চেঞ্জ করে দিছে আমি, তুমি তো ভুল পড়ে যাচ্ছ, তুমি তো ভুল জিনিস শিখে গেছো। মানে আমার নর্মাল P53টা যে প্রোটিন বানানোর কথা ছিল, এখানে যা যা লেখা আছে, ধরো এখানে বলছিল দুই চামচ মরিচ লাগবে একটা প্রোটিন বানাইতে, কিন্তু এরা দুইজন গিয়ে কি করছে বলে দিছে 3 চামচ প্রোটিন। তাহলে আমার কি আর প্রোটিনটা তৈরি হলো ঠিকঠাক? না তাহলে একটা হচ্ছে সে কাজ করতে দিবে না, আর একটা হচ্ছে সরাসরি সে ভুলভাল প্রোটিন বানাবে। তো দুইটাকে আমরা দুইটা কন্ডিশন বলি। এখানে দেখো দেখো উদাহরণ দেওয়ার জন্য বলা যায় হিউম্যান পেপিলোমা ভাইরাসের E6 এবং E7 নামে দুইটা জিন থাকে। আবার প্রশ্ন করি, এটা কি আমাদের দেহের জিন না ভাইরাসের দেহের জিন? ভাইরাসের তারা এমন কিছু প্রোটিন সৃষ্টি করে যা কোষ বিভাজন নিয়ন্ত্রক প্রোটিন অণুসমূহকে স্থানান্তরিত করে। মানে আমার দেহের অর্থাৎ নিয়ন্ত্রক যে প্রোটিনগুলো ছিল সেগুলোকে স্থানচ্যুত করে দেয়, সেগুলোকে সে কাজ করতে দেয় নাই। বুঝতে পারছো? জি ভাইয়া আবার বলি, এদের দেহে দুইটা জিন ছিল, এরা বসে বসে হচ্ছে কিছু প্রোটিন বানাইছে। এই প্রোটিনগুলো আমার দেহের যে প্রোটিন ছিল তাদের কাজ করতে দেয় নাই, আমার দেহের যে প্রোটিন ছিল তাদের কাজ করতে দেয় নাই, বরং তারা গিয়ে সেখানে বসে গেছে। বসে যাওয়ার ফলে কাজ হয় নাই, কোষ বিভাজন নিয়ন্ত্রণ হয় নাই, তখন সৃষ্টি হয় জরায়ু মুখের টিউমার। বুঝতে পারছো? জি ভাইয়া টিউমার। আর আরেকটা কি বলছিলাম, যদি জিন দুইটি আমাদের পোষক, মানে কারা? আমাদের মা বাবা আমাদের ভরণ পোষণ করে না? জি তো আমরা ভরণ পোষণ করে মানে কি, ওরা আমাদের পোষক, আমাদেরকে পালন করে। ঠিক তেমনি এই ভাইরাসটা যদি আমার কোনো একটা কোষের মধ্যে ঢুকে যায়, তাহলে আমরা কি হব? আমাদের কোষটা হবে এই ভাইরাসের পোষক কোষ। তাহলে এই শব্দটা বুঝছো, পোষক কোষ জিনিসের মানে? আরেকবার বলেন তো। আচ্ছা দেখো, আমাদের মা বাবা আমাদেরকে ভরণ পোষণ করতেছে, তাহলে মা বাবা হচ্ছে আমাদের পোষক, ঠিক আছে? জি ঠিক এখন যদি একটা ভাইরাস আমার একটা কোষের মধ্যে এসে বসবাস করে, তাহলে আমার কোষটা ওই ভাইরাসকে পোষণ করতেছে না, ওকে পালন করতেছে না হয়ে, তাহলে আমার কোষটাকে আমি বলতে পারি কি পোষক কোষ। তো এরা পোষক কোষের জিনের সাথে মিলে যায়, মানে এই যে এখানে ছবি যেটা দেখাইছিলাম, এরা আমাদের দেহের যে জিন আছে এই জিনের সাথে মিক্স হয়ে যায়। এই দুইটা জিন আমাদের দেহের যে জিনটা ছিল সেখানে গিয়ে মিক্স হয়ে উল্টাপাল্টা প্রোটিন বানাবে, উল্টাপাল্টা প্রোটিন বানাবে। প্রথমটাতে ছিল প্রোটিন ঠিকঠাক হয়েছিল কিন্তু কাজ করতে দেয় নাই, এবার হচ্ছে কি সে নিজেই গলত করে দিছে, শুরুতেই গলত। সে কি উল্টাপাল্টা প্রোটিন বানাবে, এখানে লিখছে দেখো প্রোটিন অণুগুলোর কাজ বন্ধ করে দেয়, মানে প্রোটিনটাই হইতে দেয় না, ফলে সৃষ্টি হয় ক্যান্সার। এখানে অল্প পড়া, তুমি যদি কিছুই না বুঝে যাও তুমি পরীক্ষায় দাগাই দিয়ে আসবা, কিন্তু স্যার যদি একটু বুদ্ধি করে প্রশ্ন করে, আমি শিওর 100% শিওর যারা আনসার পাবে বা এমসিকিউ দাগাবে 90%, 90% না 99% স্টুডেন্ট এইখানে নাম্বার পাবে ভাগ্যর জোরে। মানে সে আন্দাজে একটা দাগাবে নাম্বার পাবে, কেউ বুঝে শুনে আনসার দাগাবে না। আমি আবার বলি, যদি স্থানচ্যুত বলে তখন দাগাবা কি? স্থানচ্যুত বললে দাগাবা টিউমার। আর যদি বন্ধ বলে তখন দাগাবা কি? তোমরা বইয়ে এটা শর্টকাট লিখে রাখো, স্থানচ্যুত বললে টিউমার, আর বন্ধ বললে ক্যান্সার। এটা কেউ বুঝে শুনে পরীক্ষার হলে দাগাইতো না, 90% নাম্বার পাইতো, 90% আন্দাজে দাগাইতো।
এটা আমি শিওরলি তোমাকে দিতে পারবো। তুমি কালকে কোনো একটা বন্ধুকে গিয়ে একটা কোশ্চেন লিখে দাও, তাকে বলো দেখে না আনসার কোনটা হবে, সে আন্দাজে একটা বলে দিবে। কারণ কি করবো, আমরা তো আন্দাজে নাম্বার পাই খুশি। তবে সঠিকটা তো শিখে গেলাম, আসলে কেমনে এটা আমার দেহে এত কিছু করে ফেলতেছে আমি আসলে জানি না। তুমি যদি বুঝতে পারো ওরা আমার দেহে এসে কি কি করে, তুমি বুঝতে পারবে না। একটা ভাইরাস আছে না, HIV, এটা হচ্ছে আমার দেহে মেহমানের মতো থাকে। মানে আমার দেহে থাকে আমারই খাই, আমার দেহে থাকে আমাকে ক্ষতি করে। কিন্তু আমার দেহের মধ্যে যে সেনাবাহিনী গুলো আছে ওইগুলো তখন কোনো কাজ করে না। অর্থাৎ ওই যে আমাদের দেহে কি এখনো আছে? আমাদের মানে দেহে কি সেনাবাহিনী আছে না, WBC, ও ওই যে সেটা রাষ্ট্রীয় রক্ষাকারীদের। তোমার শেখ হাসিনার আমলের সেনাবাহিনীর মতো, মানে নামের আছে কিন্তু কামের হয় না আর কি। মানে আমার খাই আমাকেই মেরে ফেলে HIV-টা। এটা হইলে বাঁচার সম্ভাবনা খুব কম, মানে নাই বললেই চলে, যেটা আমরা এইডস বলি আর কি, হিউম্যান ইমিউনো সাপ্রেসেন্স ভাইরাস। ওকে, আমাদের মাইটোসিস এখানেই শেষ হলো। আমরা হচ্ছে যে নেক্সট ক্লাসে মিওসিস শুরু করব। আজকে কথা ছিল মিওসিস শুরু করার, কিন্তু এত লম্বা ক্লাস হয়ে গেছে, তোমরা বসে বসে খালি এই 2 পৃষ্ঠা রিডিং দাও। রিডিং দিয়ে ইনশাল্লাহ কালকে আবার দেখা হবে।